সবচেয়ে বড় প্রশ্ন, মনামি এখানে এলো কোথা থেকে? ঘরেই বা মনামি আসছে না কেন? মনামি, মনামি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ঘরের ভেতরে এসো, তোমাকে খুঁজতেই তো আমরা বেরিয়েছি, আমি আর রঞ্জন। অরিন্দমের ডাক শুনেও মনামি এক পাও এগিয়ে এলো না। ওখানে দাঁড়িয়ে বলল, আমার আর তোমার কাছে যাওয়ার উপায় নেই অরিন্দম। আজ রাতে তুমি আসবে আমার কাছে, তখন আমরা দুজনে আবার আপন হব। আসবে তো অরিন্দম? এসো, এসো কিন্তু। বলতে বলতে মনামি পিছুতে থাকে। একসময় ওর দেহটা অদৃশ্য হয়ে যায় ওই ডাক বাংলোর খোলা দরজার ওপারে। রঞ্জন, রঞ্জন, এর মানে কি? আমি যাই, আমি গিয়ে দেখি কি হয়েছে মনামির। কিন্তু অরিন্দম উঠবার উপক্রম করতেই রঞ্জন তার হাত চেপে ধরে, বিড়বিড় করে, এবার বুঝেছি পাতাল ঘরে একটা কফিন কেন খালি ছিল। তার মানে? অরিন্দম চমকে ওঠে, তুই তুই কি বলছিস রঞ্জন? যা বলছি আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। বলতে বলতে একটু থমকালো রঞ্জন, তারপর বলল, তোর মনে আছে বাবলু বলেছিল ব্রজলাল ওর শরীরে কি একটা দেখে খেপে গিয়েছিল, ওকে এখান থেকে তাড়াতে চেয়েছিল, কিন্তু কেন? হ্যাঁ, দেখি 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 সেটা কি জিনিস। বলতে বলতে রঞ্জন ঘুমন্ত বাবলুর জামা তুলতে চোখে পড়ল ওর গলায় লকেটের মতো ঝুলছে খ্রিস্টানদের পবিত্র একটা ছোট্ট ক্রুশ। এবার বুঝেছি এই পবিত্র ধাতব চিহ্নটাই গত রাতে বাঁচিয়েছে বাবলুকে। এবার আমাদের দুজনেরও বাঁচার একটা ব্যবস্থা করে নিতে হবে। বলতে বলতেই বাইরের খুব কাছ থেকে এক অজানা জন্তুর মতো তীব্র হুঙ্কার ভেসে এলো, হাও করে। ও কি কিসের গর্জন? অরিন্দম বেশ ভয় পেয়েছে মনে হলো। নেকড়ে? অরিন্দম, তুই কোনোদিন শুনেছিস বাংলাদেশের জঙ্গলে নেকড়ে ঘুরে বেড়াচ্ছে? ওই দেখ, কত বড় একটা বাদুড় আমাদের ঘরের কাঁচের বন্ধ জানালার উপর ঝাপটা মেরে গেল। এসব কিসের লক্ষণ বুঝতে পারছিস না? অরিন্দমের বুকের ভেতরটা এবার কাঁপতে শুরু করেছে। কোনোভাবে উচ্চারণ করে, ভ্যাম্পায়ার, ড্রাকুলা। কিন্তু বন্ধু, আমি এটা ভাবতে পারছি না সেই উত্তর পূর্ব ইউরোপের ট্রান্সিলভেনিয়ার এক পার্বত্য দুর্গ প্রাসাদের বাসিন্দা কাউন্ট ড্রাকুলার ঘাঁটি এই পশ্চিম বাংলার জঙ্গলে কি করে আসে? বাইরে ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে, তবে আকাশে চাঁদ ওঠেনি। তারাদের ফুলকি ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে। বাইরের অন্ধকার এবার ধীরে ধীরে ঘিরে ফেলতে চাইছে ডাক বাংলোর এই ছোট্ট গেস্ট হাউসটাকে। বাইরে থেকে বারবার ভেসে আসছে অচেনা নিশাচরদের ডাক। ঘরের মধ্যে ওরা তাদের সঙ্গে আনা এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দিয়েছে। অরিন্দম এই মুহূর্তে ভীত। ও ভাবছে রঞ্জন যা বলল তা যদি সত্যি হয়, তবে তো মনামি এখন ওদেরই একজন। সেদিন হয়তো ঘুরতে ঘুরতে ওদের এই ঘাঁটিতে এসে পড়েছিল। অরিন্দম, শুনতে পাচ্ছিস? রঞ্জনের কথা শুনে অরিন্দমের চমক ভাঙে। কি? ওই শোন। অরিন্দম কান পাতে। হ্যাঁ, সে শুনতে পাচ্ছে ডাক বাংলোর ঘুম ভেঙেছে। ওর ভেতর থেকে ভেসে আসছে বহু কণ্ঠের কথাবার্তা, বিটকেল সুরে গান আর হাসি। ইতিমধ্যে সাইড ব্যাগটা কাঁধে তুলে নিয়েছে রঞ্জন। চল অরিন্দম, সময় হয়েছে। আরে কোথায় যাবি? ওই ডাক বাংলোর ঘরে। তুই কি পাগলা হলি রঞ্জন? তুই যা বলছিস তা যদি সত্যি হয়, কিন্তু মোকাবিলা তো করতেই হবে অরিন্দম, না হলে এই জঙ্গল থেকে এইসব রক্তচোষা ভ্যাম্পায়াররা ছড়িয়ে পড়বে সারা দেশ জুড়ে। একজন সৈনিক হিসাবে এর বিরুদ্ধে লড়াই করা আমার কর্তব্য। তবে ভয় নেই, যতক্ষণ আমাদের সঙ্গে এই পবিত্র ক্রুশ আর চিহ্ন আছে, ওরা আমাদের ক্ষতি করতে পারবে না। চল অরিন্দম। কিন্তু বাবলু ঘুমাচ্ছে, ও ঘুমোক। এই দরজা আমরা বাইরে থেকে চাবি দিয়ে দেব। বলতে বলতে অরিন্দমের হাত ধরে ওকে প্রায় টেনেই ঘর থেকে বেরিয়ে নিয়ে চলে যায় রঞ্জন। ডাক বাংলোর দরজাটার সামনে এসে কয়েক মুহূর্ত থমকে দাঁড়ায় রঞ্জন আর অরিন্দম। বাইরে থমথমে রাত, আশপাশে নিচেচরদের আনাগোনা শুরু হয়ে গেছে।
অতি বড় সাহসী রঞ্জনের বুকেরও ভিতরটা ঢিপ ঢিপ করতে শুরু করে। ডাক বাংলোর মূল দরজাটা ভেজানো, ভেতরে যেন রীতিমতো উৎসব চলছে। অনেকগুলো নারী পুরুষ কণ্ঠের হুল্লোড়। পকেটের মধ্যে সদ্য বানানো লোহার ছোট্ট ক্রুশটা এক হাতে চেপে ধরে অন্য হাতে দরজাটা ঠেলে খুলে ঢুকে যায় রঞ্জন। সঙ্গে সঙ্গে চোখের সামনে উন্মোচিত হয় এক অদ্ভুত দৃশ্য। ডাইনিং রুমের ভেতরে হালকালীন আলো জ্বলছে। সৃষ্টি হয়েছে এক মায়াময় পরিবেশ। সেখানে সব মিলিয়ে 1 ডজন নারী পুরুষ উৎসবের আনন্দে মেতে রয়েছে। কেউ গান গাইছে, কেউ নাচছে, কেউ বা হেসে গড়িয়ে পড়ছে পরস্পরের গায়ের উপর। কিন্তু রঞ্জন আর অরিন্দম ঘরে পা দিতেই সব শব্দ উদ্দামতা বন্ধ হয়ে গেল। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এক শ্বেতাঙ্গ পুরুষ। হ্যাঁ, এর ছবিটাই তো ওরা তখন দেখেছে ডাক বাংলোর গেস্ট রুমের সেই দেয়ালে। ঠিক তেমনই দীর্ঘদেহী, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি গোঁফ, পায়ের পাতা থেকে গলা পর্যন্ত কালো জুব্বায় ঢাকা। ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখা দেখে কিন্তু চোখের দৃষ্টি তীব্র। ও, ওই লোকটাই মিস্টার স্মিথ। হ্যাঁ, আমি ডাক বাংলোর মালিক মিস্টার স্মিথ। আমরা দুজন আজ রাতে আমার অতিথি। প্রথম দর্শনেই সেই শ্বেতাঙ্গ পুরুষ রঞ্জন আর অরিন্দমের মনের কথাটা জেনে নিয়ে যেন উত্তর দিয়ে দিল। এসো এসো অরিন্দম, এসো রঞ্জন, আজ তো আমরা সবাই তোমাদের জন্যই অপেক্ষা করছি। ভিড়ের মধ্যে থেকে এবার এগিয়ে এলো মনামি। ও ঠোঁটের কোণে এক রহস্যময় নিষ্ঠুর হাসির রেখা। মনামি বলে, এসো, আজ রাতে আমরা তোমাদের দুজনের সম্মান একসঙ্গে পানভোজন করব। তারপর মনামির কথা শেষ হওয়ার আগেই ঘরের অন্য সবাই যেন কি এক কৌতুকে একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। আসুন মিস্টার অরিন্দম। এবার দুপা এগিয়ে এলেন মিস্টার স্মিথ। আজ থেকে আপনিও আমাদেরই একজন হবেন। মনামিকে পাবেন নিজের করেই। রঞ্জন তাকিয়ে দেখল অরিন্দম কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ও দু চোখের দৃষ্টি মরা মানুষের মতো স্থির। ওকে কিছু বুঝতে পারছে না। রঞ্জনের মাথাটাও ঝিমঝিম করছে। মনামি আরও এগিয়ে এসেছে, অরিন্দমের একেবারে কাছাকাছি। ওর ঠোঁট অরিন্দমের ঘাড়ের কাছে। থামো মনামি, আর এগিয়েও না। একেবারে যেন শেষ মুহূর্তে রঞ্জন নিজের জড়তা কাটিয়ে চেঁচিয়ে উঠল। পকেট থেকে লোহার ক্রুশটা বার করলে বলল, এখনো বলছি পিছিয়ে যাও মনামি। তুমি আর এখন আমাদের এ জগতের কেউ নও। আমার হাতে আছে এই পবিত্র ক্রুশ। যে এগিয়ে আসবে তার রক্ষে নেই। সঙ্গে সঙ্গে মনামির ওই সুন্দর মুখটা রাগে বিভৎস আকার ধারণ হয়ে গেল। ও ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে দুটি তীক্ষ্ণ সদন্ত। রঞ্জন তাকিয়ে দেখে অন্যদের অবস্থাও ঠিক একই রকম। চোখের সামনে ওই লোহার ক্রুশটা দেখে ওরা সবাই রাগে ফুঁসতে শুরু করেছে। রঞ্জন, ফেলে দাও ওই লোহার টুকরোটা, ওটা তোমায় বাঁচাতে পারবে না। রাগে গড়গড় করে ওঠে মনামি এবং চেঁচিয়ে বলে ওঠে। রঞ্জন দেখল ওইসব জ্যান্ত ভূতগুলো চারদিক থেকে ওদের দুজনকে ঘিরে ধরতে চাইছে। দেরি করলে আর রক্ষে নেই। অরিন্দম, অরিন্দম! রঞ্জন ওকে সচেতন করতে ঠেলা দেয়, কিন্তু অরিন্দম নড়ে না। ও যেন এক চেতনাহীন জড় পদার্থের মতো দাঁড়িয়ে রয়েছে। ওদিকে রক্তচোষার দল ওদের প্রায় ঘিরে ধরেছে। আজ ওরা ওদের রক্ত পান করে নতুন জীবন পাবে, যেভাবে গত রাতে বাবলুর মামা মামির রক্ত শোষণ করে তাদেরও ভ্যাম্পায়ার বানিয়েছে। তারাও নিশ্চয়ই রয়েছে ওদের মধ্যে ওদেরই একজনের হয়ে। মনামি আরও এগিয়ে আসে। ওর বিভৎস নিষ্ঠুর ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে এসেছে ধারালো সদন্ত। কণ্ঠ থেকে উঠে আসছে হাড় হিম করা খলখল হাসি। একেবারে শেষ মুহূর্তে রঞ্জন হাতের কুশটা ছুঁয়ে দেয় মনামির শরীরে। সঙ্গে সঙ্গে যেন তড়িৎ মতো তীব্র চিৎকার করে মনামি আছড়ে পড়ে ঘরের মেঝেতে। তারপর যখন উঠে দাঁড়ায়, ওর চোখ দুটো মণিকোটার থেকে ঠেলে বেরিয়ে এসেছে। মাথার চুলগুলো এসে পড়েছে সামনে। প্রতিটি আঙুলের ডগা থেকে বেরিয়ে এসেছে ধারালো নখ। এ কোন মনামি? মনামির অবস্থা দেখে এবার ঘরের অন্যরাও গর্জন করে ওঠে।
অশরীরী হাড় হিম করা সেই গর্জন। আর তখনই চেতনা ফিরে আসে অরিন্দমের। বলে, রঞ্জন, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চল পালাই। হ্যাঁ, যেতেই হবে, তবে এদের ব্যবস্থা করতে হবে। বলতে বলতে অরিন্দমকে নিয়ে ঘরের বাইরে বেরিয়েই বাইরের দরজায় চাবি দিয়ে দেয় রঞ্জন। ভেতর থেকে ভেসে আসে দুমদাম আওয়াজ, সেই সঙ্গে ভয়ঙ্কর গর্জন। ওরা দরজা ভেঙে বেরোবার চেষ্টা করছে। অরিন্দম বলে, এখন কি করবি রঞ্জন? ওরা তো কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে ফেলবে, তারপর? ততক্ষণ পর্যন্ত আর আমরা অপেক্ষা করা যাবে না, আয় আমার সঙ্গে। রঞ্জন অরিন্দমকে নিয়ে কিছু দূরে ছুটে যায়। তারপর পকেট থেকে রিমোট ডিভাইসটা বার করে টিপে দেয়। ভীষণ বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় ডাক বাংলো। দাও দাও করে জ্বলে ওঠে আগুন। তার মধ্যে থেকে তীব্র চিৎকার ভেসে আসতে থাকে। একে একে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় রক্তচোষার দল। আসলে সন্ধেবেলাতে গিয়ে কাজটি সেরে এসেছিল রঞ্জন। বিস্ফোরক রেখে এসেছিল ডাক বাংলোর একটা ঘরে। ওর মধ্যে মনামিও পুড়ে মরল রঞ্জন। লেলিহান অগ্নিশিখার দিকে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল অরিন্দম, মনামি 1 মাস আগেই ওদের হাতে মরেছে অরিন্দম। যাকে দেখছিস সে একজন জিন্দা লাশ মাত্র। আজও মুক্তি পেল, যেমন মুক্তি পেলেন বাবলুর মামা মামি। বলতে বলতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল রঞ্জন। পূব আকাশে লাল সূর্যটা উঁকি মেরেছে। রক্তিম আলোর বন্যা ছড়িয়ে পড়েছে জংলা প্রকৃতিতে। ডাক বাংলোর গেস্ট রুম থেকে বাবলুকে নিয়ে বেরিয়ে আসে রঞ্জন আর অরিন্দম। ওদের কারোরই মন ভালো নেই। অরিন্দম ভাবছে মনামির কথা। বাবলু তার মামা মামির কথা ভেবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। গত রাতে বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ডাক বাংলোর আগুন এখনো ধিক ধিক করে জ্বলছে। বাংলোটাকে পেছনে ফেলে ওরা এগিয়ে চলে জঙ্গলের দিকে, যেখানে ওদের জিপটা দাঁড়িয়ে আছে। রঞ্জনও কেমন যেন আনমনা। একটা বুক ফাটা হাহাকার শুনে ওরা সবাই আবার পিছু ফিরল। ব্রজলাল, এই রহস্যময় বাংলোর সেই অদ্ভুত কেয়ারটেকার, আজ কখন এসেছে কে জানে। ওই ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বিলাপ করছে। অরিন্দম, চল ওকে ধরি, ওকে আমাদের দরকার। বলতে বলতে রঞ্জন ছুটে যায়। অরিন্দম অনুসরণ করে, কিন্তু ব্রজলালের কাছাকাছি পৌঁছতে পারে না ওরা। তার আগেই ব্রজলাল ঝাঁপিয়ে পড়ে ধ্বংসস্তূপের আগুনের উপর। মুহূর্তে দপ করে জ্বলে ওঠে ওর কঙ্কালসার শুকনো দেহটা। চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বাবলুকে নিয়ে আবার আমরা ফিরে চলে ওরা দুই বন্ধু। এখন ওদের সবচেয়ে জরুরি কাজ বাবলুকে কলকাতায় তার মায়ের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এই জঙ্গলে ওদের একটা রাতের এই অভিজ্ঞতার কথা কেউ কি বিশ্বাস করবে? নাই করুক, ওরা ওদের কাজটুকু সারতে পেরেছে, সেটাই স্বস্তি। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।